লয়ার টিভি আয়োজিত ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি, এই টরন্টো শহরের অত্যন্ত গুণী মানুষ, নামকরা একজন লয়ার, ব্যারিস্টার শামসুদ্দিন। উনি ল সোসাইটি অফ অন্টারিওর একজন মেম্বার। উনি অনেক বিষয়ে দক্ষ, বিশেষ করে পার্সোনাল ইনজুরি এবং লিটিগেশনের উপরে। আমরা ওনার সাথে আজকে এসব ব্যাপারে কথা বলবো। আমাদের সাথে আমাদের ইমিগ্রেশন এবং ল এবং এটার সাথে আমাদের কি প্রসঙ্গে আমাদের কথা বলা যায়, আমরা প্রাসঙ্গিক কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। ব্যারিস্টার শামসুদ্দিন ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। Thank you so much, Murad Bhai, for inviting me in such a wonderful environment. And মনে হচ্ছে যে আপনি সুন্দর করে সাজাচ্ছেন এবং it's very professional. I like it. আপনি অত্যন্ত পরিচিত একজন মানুষ। আপনি অবশ্যই ভালো একজন লয়ার, আপনার ভালো প্র্যাকটিস করেন, আপনার অনেক ক্লায়েন্ট আছে, আমরাও আপনাকে অনেক ক্লায়েন্ট রেফার করি, আপনি সাকসেস রেট অলমোস্ট 100%। সাধারণ মানুষ এবং আমরা জানতে চাই, আপনি যদি আপনার স্কুল জীবন, শিক্ষা জীবন এবং পরবর্তীতে আপনি কিভাবে একজন ভালো লয়ার এই পর্যায়ে এসেছেন, তাইলে আমরা এবং আমাদের যারা দর্শক আছেন আপনার সম্বন্ধে একটু আমরা জানতাম। Yes. হ্যাঁ মুরাদ ভাই, আমি আসলে বড় লয়ার কেনে যাই না, বাট আমি ব্যস্ততা আছে প্রচুর। আমি লিটিগেশন করছি, আর মূলত আমার মূল প্র্যাকটিসটা হচ্ছে পার্সোনাল ইনজুরি তো হয়তো বুঝতে পারছেন হোয়াট ইট ইজ। এটা হচ্ছে অল টাইপস অফ মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, রাংফুল ডেথ মিনস কেউ যদি রাস্তা ক্রস করার সময় মানে কোনো গাড়ির হিটে মারা যায় অথবা কলিশনে কেউ যদি মারা যায়, এটাকে বলা হয় রংফুল ডেথ। তো সেটা নিয়ে আমি মানে কাজ করেছি, আমি বেশ কয়েকটা রংফুল ডেথ কেসও করছি। তো হাউএভার এটা এদিকে আমি পরে আসি। ফার্স্ট অফ অল আপনি যেটা বলছেন আর কি, যে আসলে কিভাবে কি হইল, আসলে লং স্টোরি। আমাকে দেখতে কেমন যায় না, বাট আই হ্যাভ সার্টেন এজ এনিওয়ে। সো আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মানে গভর্নমেন্ট কলেজ থেকে পাস করার পর ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই লতে। তো এলএলএম মাস্টার অফ ল করে আমি চলে গেছি ফার্স্ট অফ অল সুইজারল্যান্ডে। অনেক আগে, সেটা আমি সালটা নাইবা বললাম, অনেক আগে সুইজারল্যান্ডে আমি ডিপ্লোমেসি পড়াশোনা করি। সেখান থেকে আমি ফ্রান্সে আসি। ফ্রান্সে অনেক স্ট্রাগল করে আমি ফ্রেঞ্চ বলি বাংলার মতো অনেকটা। হ্যাঁ, my first language is Bangla, second language is French, and English is my third language. That's very good. Yeah. So because আমি আমার PhD thesis করি French language, and medium of language was French, but it was on international law. Thereafter আমি মানে ফ্রান্সে মানে অনেক দিন কাটাই। ফ্রান্সে আমি সুইজারল্যান্ডে ছিলাম ওই 2 বছর। তো পরে ফ্রান্সে আসার পরে মানে অনেক পড়াশোনা করছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তারপরে মোটামুটি একটা ভালো ফেলোশিপ করছি আর কি অন ইন্টারন্যাশনাল ল। দেন আমি প্রথমে একটা কোম্পানির ডাইরেক্টর ছিলাম, মানে ইন্টারন্যাশনাল কমার্সের উপরে। সেখান থেকে তারপর আমি রেফিউজি ল প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি আমার অরিজিন কিন্তু রেফিউজি লয়ার, বাট স্টার্টেড ইন ফ্রান্স। আমি অ্যারাউন্ড 700 বাংলাদেশি ছেলে মেয়েকে, মানে ওখানে তো বলে কাগজ করা, লিগাল করা, এখানকার মতো ওইটা বলেন আর কি পিয়ার। তো ওখানে অ্যারাউন্ড 700 মানুষকে আমি লিগাল করে দিয়েছি। আল্লাহ হেল্প মি অ্যান্ড হেল্প দেম অ্যাজ ওয়েল। তো এই আর কি। এরপরে এক সময় বুঝেই তো অনেকদিন এক জায়গায় থাকলে আর ভালো লাগে না, প্লাস আমার ওয়াইফ আবার ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত মানে ইয়ের কারণে, জটিলতার কারণে ও খুব একটা ফ্রেঞ্চ শিখতে চায় নাই। সে নর্থ আমেরিকায় চলে আসতে চাচ্ছিল আর কি। পরে আমরা এখানে চলে আসছি 2010-এ। চলে এসে এরপরে মানে ব্যারিস্টার হওয়ার প্রসেস করা, কারণ আমরা তো ম্যাচিউরড স্টুডেন্ট, আমরা তো ইয়াং স্টুডেন্ট না।
আমি অটো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। অটো ইউনিভার্সিটিতে মানে ইয়াং ছেলে মেয়েদের সাথে যাদের বয়স আমাদের চেয়ে অনেক কম, ওদের সাথে কম্পিটিশন করে পারা তো ইটস ভেরি ভেরি টাফ, রাইট? তো সেখানে কম্পিটিশন করে পড়াশোনা করে পাস করলাম। তারপর আমি ম্যানিটোবাতে করছি, আই মিন এখানে আমি আর্টিকেলিং করছি, মানে ইন্টার্নশিপ করছি একজন জুইশ লয়ের আন্ডারে, মানে পার্সোনাল ইঞ্জুরি ল। আর আমি ম্যানিটোবাতে আর একটা সেকেন্ড আর্টিকেলিং করছি, সেটা হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। মানে ম্যানিটোবার ওয়ান অফ দি বেস্ট ক্রিমিনাল লয়ার্স, আপনার নাম জেনে থাকবেন, তার নাম হচ্ছে আমাদের ক্লারোসের সাথে আমি ক্রিমিনাল প্র্যাকটিস করছি ওখানে কয়েক বছর। দেন আমি এখানে অন্টারিওতে আসি 2021-এর শেষের দিকে আর কি। তো এরপরে এখান থেকে এখানে যাত্রা শুরু আর কি, আমি অন্টারিওতে। এই তো আমি অ্যাকচুয়ালি পার্সোনাল ইঞ্জুরি ইফ ইউ ওয়ান্ট ইন মাই কানাডা, মানে কানাডার হাতে করি আর কি। আমি পার্সোনাল ইঞ্জুরি শিখেছি একজন অনেক বড় লয়ারের সাথে, কারণ উনি আমার প্রিন্সিপাল, মানে আর্টিকেলিং প্রিন্সিপাল, উনি আমার ম্যান্টর, এবং মানে ওনার কাছে আমার সব কিছু, ইজ মাই বস অ্যান্ড মাই প্রিন্সিপাল, ইউনো। এবং উনি আফটার 50 years অফ পার্সোনাল ইঞ্জুরি প্র্যাকটিস, উনি 50 বছর পার্সোনাল ইঞ্জুরি প্র্যাকটিস করার পর উনি রিটায়ার করছেন। এখন সময় কাটানোর জন্য উনি ঘরে বসে ক্রিমিনাল প্র্যাকটিস করে, কারণ ক্রিমিনাল প্র্যাকটিসে ওই বেশি কাগজপত্র ডকুমেন্টেশন প্রয়োজন হয় না। তা এই আর কি। আর ম্যানিটোবায় পড়েছি আমি ক্রিমিনাল লয়ারের সাথে, হ্যাঁ, মাধব ক্লারোসের সাথে। আর এখানে যিনি, ওনার নাম হচ্ছে জোজেফ ফাউস্ট। হ্যাঁ, ফাউস্ট ইজ মাই বস এনিওয়ে। সো এই আর কি। আমরা যারা এখানে পুরানো লোক আছি, যারা সিটিজেন, যারা পিয়ার হোল্ডার, যারা নতুন এসেছি, আমরা রিফিউজি ক্লাইমেন্ট, যারা স্টুডেন্ট, যারা ওয়ার্ক পারমিট, যারা যেভাবেই হোক, ভিজিটর হোক, প্রত্যেক আমরা কল পাই এই ধরনের আপনি ইস্যুগুলো বলেছেন যে আমরা অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হই, যে আপনাকে আমি অনেক ক্লায়েন্ট পাঠিয়েছি, আসলে আমরা কোন দিকে যাব আমরা জিনিসটা জানি না। আমাদের এখানে একজন ভালো লিটিগেশন এবং পার্সোনাল ইনজুরি লয়ার কিন্তু নাই। এই অভাবটা অনেকটুকু আপনি আমাদেরকে ফুলফিল করেছেন, যেটা আমাদের এই বাঙালি, বিশেষ করে আমরা যারা এই প্র্যাকটিস করি, আমার কাছে মনে হচ্ছে আপনার মতো একজন ভালো প্র্যাকটিশনারের কাছে আমি এখন রেফার করার মতো একজন মানুষ পেয়েছি, এবং আপনি চমৎকার হেল্প করে যাচ্ছেন। যে বিশেষ করে আমাদের নতুন যারা ইমিগ্রেন্ট, যেটা আমি সবসময় বলে থাকি যে আমাদের আসলে বেসিক আমাদের ল সম্বন্ধে প্রত্যেকটা সিটিজেনের জানা উচিত। আমরা বিনা কারণেই আমরা বুঝি না আসলে কোথায় যাব। সো দ্যাট পয়েন্ট অফ ভিউ, এইভাবে আপনি একজন লয়ার হিসেবে বা যারা আসে ওদের সম্বন্ধে আপনি কি বলতে চান, একটু যদি আমাদের বলেন, আমাদের অডিয়েন্স উপকৃত হবে, তাইলে সবাই। আসলে ওই যে আমি গত সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে সম্ভবত জৈন্তাবাসীর, মানে অর্থাৎ সিলেটের একটা উপজেলার, ওরা একটা সেমিনার অর্গানাইজ করেছে। তো আমাকে সেখানে লেকচার দিতে বলছে আর কি। তো আমি ওই যে রেফিউজি স্টেটাস যারা ক্লেম করে, ওদের কি কি অধিকার, ওদের অনেক অধিকার আছে যারা হয়তো ওরা জানে না। তো এটার উপর আমি ওই কিছু নোট করে একটা ছোট বই আকারে করছি। তো এটা আপনাকে আমি দিব, আপনার ছেলেরা উপকৃত হবে। তো অ্যাট দ্য সেম টাইম আমি আপনি যেটা বললেন যে পার্সোনাল ইনজুরির ম্যাটারটা আসলে মানে এটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার। যেমন আমি অনেক সিরিয়াস ক্লায়েন্ট, সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় যেগুলোতে একটা লোক, যদি আমরা কেস ডেভেলপ করি বা বিল্ড আপ করতে যাই, হয়তো দেখা যাবে যে ইটস এ বিগ কেস, হয়তো $1 বিলিয়ন আমরা সেটেল করতে পারবো, কিন্তু ক্লায়েন্ট বুঝেই না যে এটা দিয়ে কি হবে আবার। এবং অনেক সময় কি করে, রিলিজিয়নের সাথে এটাকে করে, সম্পৃক্ত করে, না 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 এটা এই পয়সা নিয়ে কি হবে, আল্লাহ কি মানে আমরা তো মরতে হবে, এটা সেটা। আই মিন লাইক, বা ওরা রিলিজিয়নের সাথে এই জিনিসগুলো কি করে, বাট এরা বুঝতে পারছে না যে দিস ইজ দেয়ার সোশ্যাল রাইট। হ্যাঁ, এবং অন্টারিও গভর্নমেন্ট এই রাইটটা দিয়ে দিছে যে কেউ যদি তোমাকে নেগলিজেন্টলি অথবা
মানে wrongfully তোমাকে হিট করে, তার জন্য তুমি আহত হও, তুমি you are entitled to get the compensation. indirectly insured, হ্যাঁ, so insurance আপনাকে pay হ্যাঁ, করবে। কারণ তোমার যদি ইন্স্যুরেন্স না থাকে, যে হিট করছে তার ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আমরা যাব। আচ্ছা, এখানে একটা কথা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাকে বলবো স্পেশালি বিকজ ইউ আর এ বিগ রেফিউজি লয়ার আর রেফিউজি কনসালটেন্ট, বিকজ আপনি না বললেও আমরা তো শুনি, আমরা দেখি। জি, বুঝতে পেরেছি। যেমন আপনার একজন ক্লায়েন্ট গত সপ্তাহে আমার কাছে গেছে, সে আপনার অনেক প্রেস করছেন, হ্যাঁ, আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে কথা বলছেন। তো সেই জন্য আমি বলতেছি আর কি, ইউ আর রিয়েলি সামওয়ান গুড। তো আর আপনার অনেক ক্লায়েন্ট ইন টার্মস অফ রেফিউজি ক্লেম, তো সেই জন্য বলতেছি যে যেসব ছেলেরা রেফিউজি ক্লেম করছে এখানে, এবং এদের মোস্ট অফ দি পিপল যেহেতু চাকরির অভাব এখন কানাডাতে, যার কারণে ওরা উবার করে, এবং ওই যে উবার ইট মানে কি করে, ওরা বাইসাইকেল কিনে, বাইসাইকেল না বা ই বাইক বলে, ওগুলো কিনে ওই যে ফুড ডেলিভারি দেয়। তা এখন কি হয়, যেমন গত 2-3 সপ্তাহ যাবত মানে আমি বেশ কয়েকটা ক্লায়েন্ট পাইছি যাদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হ্যাঁ, মানে স্পাইনাল কর্ড হয়ে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে। দিস আর ভেরি সিরিয়াস কেস। এগুলোতে $1 মিলিয়ন পাওয়ার অবস্থা, যদি আমরা সেভাবে বিল্ড আপ করতে পারি কেস। কিন্তু এখানে প্রবলেম আছে, হিউজ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা সে একটা বাইক আর একটা বাইককে ধাক্কা দিল, এখন এই বাইকেরও ইন্স্যুরেন্স নেই, ওই বাইকেরও ইন্স্যুরেন্স নেই, ইটস এ গ্রেট জিরো, কিছুই পাবে না কেউ। এখন এই জন্য আমি ওই সেদিন সবাইকে বলছিলাম যে তোমরা একটা কাজ করো, তোমাদের $50 $100 মতো খরচ হবে, যদিও ই বাইকের এটা ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি না, কিন্তু তোমরা যদি করো সেটা তো ওরা আরো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে। তো তোমরা যদি এটা করে নাও তাহলে তোমার, কারণ হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টগুলো খুব স্বাভাবিক, কারণ ই বাইক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবেই। এবং প্রবলেম হলো জানেন, এই এই অ্যাক্সিডেন্টগুলো ইজ ভেরি সিরিয়াস, কারণ দুইটা কার যখন কলিশন হয় তখন হিট কিন্তু কারের উপর দেওয়া যায়, আপনার শরীরের উপর আঘাত কম লাগে। কিন্তু যখন একটা মোটরসাইকেলে থাকবেন না, আপনি ই বাইকে থাকবেন, তখন তো সরাসরি মানে আই মিন ফিজিক্যাল কন্ট্যাক্ট, এই জন্য ওদের হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, একটু পড়লেই পা ভেঙে যাচ্ছে। তো ইটস এ ভেরি সিরিয়াস কেস, এই জন্য তাদের এটা মাথায় রাখতে হবে। এবং আমি আপনাকে না, অন্যান্য আমাদের কমিউনিটির অন্যান্য ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছেন, তারা তো মাশাআল্লাহ সবারই অনেক ক্লায়েন্ট আছে, এবং আমি বলবো যে আপনাদের সবার ক্লায়েন্টগুলোকে আপনারা বলবেন যে যারা যারা ই বাইক চালাও তারা অবশ্যই ইন্স্যুরেন্স করে নিবা। এবং ইন্স্যুরেন্স করে নিলে যে ড্রাইভার, মনে করেন অনেক সময় হিট অ্যান্ড রান হয়, একটা গাড়ি ওর হিট করে চলে গেল, তখন কি হয়, ওকে তো ধরতে পারলেন না, হ্যাঁ, আমরা হয়তো চেষ্টা করব তার কোনো হদিস পাওয়া যায় কিনা, কিন্তু মোস্ট অফ দি ক্ষেত্রে পাওয়া যায় না। তখন এর যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে এই কাভারেজটা অন্তত পাবে। আর আরেকটা হচ্ছে যে হিট করে চলে গেছে, ওর অন্টারিও গভর্নমেন্টের একটা স্পেশাল ফান্ড আছে, যেটা হচ্ছে $200,000, মানে ওটা $2 লাখ একটা মামলা করা যাবে, হ্যাঁ, ওই পয়সাটা পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু যদি ওই ড্রাইভারেরও হদিস পাওয়া যায়, বা সে যদি রাইট ওয়েতে অর্থাৎ স্পটে যদি তার ইন্স্যুরেন্স পেপারগুলো দেয়, তাইলে সেক্ষেত্রে আমরা ওর বিরুদ্ধে হয়তো $1 মিলিয়ন সু করতে পারবো, $5 মিলিয়ন সু করতে পারবো। ইট হ্যাপেন্স, নো? কারণ আপনার ক্যাটাস্ট্রফিক ইঞ্জুরি হলে তো আপনি $10 মিলিয়ন সু করবেন, আপনি $1-2 মিলিয়ন পাবেন। তো এই আর কি, এই জন্য ওই মানে বিশেষ করে ই বাইক, মোটরসাইকেল, বাইসাইকেল যারা চালিয়ে যারা আই মিন উবার করে, মোস্ট অফ দি ছেলে মেয়ে মানে রেফিউজি ক্লেমেন্ট, এদেরকে বলতে হবে যে তোমরা সবাই ইন্স্যুরেন্স করে নাও। $100 খরচ হবে, তাতে কিছু না, তোমরা তো $700-800 এমনিতে সোশ্যাল পাও, প্লাস টুকটাক কাজ করো, কিন্তু $100 খরচ করলে কি হবে,
তোমার তোমার একটা লাইফ কিন্তু Safe. মানে সেভ হয়ে যাচ্ছে, তোমার জি। তোমার প্রোটেকশন মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউ আর প্রোটেক্টেড লিগালি। তখন তুমি এটা দিয়ে ফাইট করতে পারবা, এটা দিয়ে তুমি $1 মিলিয়ন পাইতে পারো। আমার পিএইচডি থিসিস ছিল international law on refugee claimant and their protection by the United Nations High Commission. এটা ছিল আমার থিসিসের সাবজেক্ট ম্যাটার আর কি। তো যার কারণে ওই যে রেফিউজি কেস তো আমার মানে বিগিনিং থেকে 1948-এর আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে আরম্ভ হয়, যখন 1945-এ আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীর মানুষ যখন মানে স্ক্যাটার্ড হয়ে গেল এবং সবাই যাদের দেশ ডিভাস্টেটেড হয়ে গেছে তারা অন্য দেশে আশ্রয় খুঁজছে। যেমন ইহুদিরা, এদের তো কিছুই ছিল না। এই যে আজকের যারা ইসরায়েলে ইহুদি আছে, তারা জার্মান থেকে মানে ওয়েস্ট ইউরোপ থেকে সব মানে এবং ইস্ট ইউরোপ থেকে ওরা বিতাড়িত হয়ে এরা গিয়ে মুসলমানদের মানে ভূমি দখল করে এখন তারা ইসরায়েল। তো হাওয়েভার এরকম আর কি। তো 1948-এর যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, দেন 1951-এর জেনেভা কনভেনশন 1951-2, তারপরে 1967-এর ইন্টারন্যাশনাল প্রোটোকল, এগুলোর উপরে তো রেফিউজি যে লটা, ইন্টারন্যাশনাল রেফিউজি লটা ভিত্তি। তারপরে মনে করেন যে সব দেশেরই একটা নিজস্ব ল আছে এবং হায়ারার্কি ল আছে, ইভেন আই মিন যেগুলো মূল কনস্টিটিউশনের উপরে, যেমন বাংলাদেশ, আমাদের কানাডাতে আপনার Canadian Charter of Human Rights and Freedoms, sorry, Canadian Charter of Rights and Freedoms, দেন ইংল্যান্ডে ব্রিটেনে হচ্ছে ম্যাগনা কার্টা। এগুলো কনস্টিটিউশন, মূল কনস্টিটিউশনের উপরে এদের স্থান, টু প্রোটেক্ট দি হিউম্যান রাইটস। আমাদের এখানে যে ল হচ্ছে বিভিন্ন সময়, যেমন এখন যে আপনি যে বিল C2 ব্যাপারটা হয়তো জানেন, এখানে কিছু কিছু ল আনতেছে এবং একটা ল আনছে আপনি হয়তো জেনে থাকবেন, সেটা হচ্ছে যে মানে পোস্ট অফিস অথরিটি এবং পুলিশ they can open the letter for anybody, refugee হইতে পারে, আমাদের মানে যে কোনো মানুষের হইতে পারে, which is I mean this is beyond human rights. Yes. এটা তো হিউম্যান রাইটস কে লঙ্ঘন করা হয়। এখন এগুলো এখনো বিল আকারে এখনো পাস হয়নি, বাট হিউম্যান রাইটস টু বি প্রোটেক্টেড। আমি মানে বর্তমান লিবারেল সরকারকে আমরা আবারও ভোট দিয়ে এদেরকে আনছি, এরা যদি এইসব ভুলগুলো করতে থাকে দেন তাদের আবার চলে যেতে হবে। ইমিগ্রেশন পলিসি মেকিংয়ে ভুল ছিল টুডো গভর্নমেন্টের, যার কারণে তাকে চলে যেতে হয়েছে। এখন মার্ক কার্নি যদি সেরকম ভুলগুলো করে, আমি বলি না যে ঢালাও ইমিগ্রেশন করতে হবে, নো। আজকে দেখেন, যদিও অফিসিয়ালি এ পর্যন্ত কোনো একাডেমিক ইনস্টিটিউশন বন্ধ হয়নি, কিন্তু ওরা প্রোগ্রাম কাট অফ হয়েছে, তাদের প্রচুর পরিমাণ লে অফ হয়েছে, এরা এখন চলতে পারতেছে না। শুধু গভর্নমেন্ট বলছে ওয়েট আমরা দেখবো, বাট এই ওয়েট করার তো কোনো মানে সুযোগ এখন আর নাই। কারণ হচ্ছে যে মানুষ সবাই চাকরি হারাচ্ছে, তারপরে ইনস্টিটিউশনগুলো আজকে বন্ধ না হইলেও 1 বছর পরে মানে বন্ধ হয়ে যাবে। যদিও হ্যাঁ একটা আশার আলো আছে, ওরা এখনো 2025-এ ওরা 437,000 মনে হয় স্টুডেন্ট নেবে। বাট এখানে কিছু ক্যাপ প্রবলেম আছে আবার। তো যাই হোক, আমরা হোপ ফর দি বেস্ট ইনশাল্লাহ। আমরা চাই না যে টুডু গভর্নমেন্ট যেভাবে ঢালাওভাবে মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট আনছে আবার টোটালি কাট করে দিচ্ছে। দিস ইজ নট এ পলিসি, দিস ইজ রিয়েলি ইজ ভেরি হোয়াট শুড আই সে, এটা খুব দুঃখজনক যে যে কানাডার মতো একটা দেশে গভর্নমেন্ট
এত বাজে পলিসি মেক করছে যে আমি আজকে বললাম যে ঢুকো 10 লাখ লোক ঢুকো, কালকে বললাম যে একজনও ঢুকতে পারবো না। দিস ইজ নট এ পলিসি, তাই না? তো আশা করব মানে কার্নি গভর্নমেন্ট এই ভুলগুলো করবেন না, বাট স্মুথলি এটা আগের পর্যায়ে না আসলেও অন্তত ক্যানাডিয়ান ইনস্টিটিউশনগুলো এবং ক্যানাডিয়ান মানে বিজনেস কর্পোরেশনগুলোকে চাঙ্গা করার জন্য, ইকোনমিকে করার জন্য, ওয়ার্ম আপ করার জন্য আমার মনে হয় সবই দরকার আছে। আজকে রিফিউজি প্রথম প্রথম যখন ওয়েভ অফ রিফিউজি চলে আসছে, তখন কিন্তু আমরা সবাই বলছি আরে এত লোক আসছে, এদের তো চাকরি নাই বাকরি নাই। এখন কিন্তু সবাই কিন্তু আমি যদি জানি, আমার কাছে কিছু ডাটা আছে, সবাই কিন্তু চাকরি করে। অনেক জায়গায় কিন্তু অনেক ছেলেরা সেট হয়ে গেছে, আর কিছু ছেলে হয়তো চাকরির পাশাপাশি উবার করে। দ্যাটস গুড, কারণ ওরা ওরা করতেছে, কারণ উবার তো লিগাল, এবং ওদের যে উবার করে যারা, ওদের তো টাকা পয়সাগুলো ঢুকতেছে তাদের ব্যাংকে, এবং এটার আছে, এটা সিনের মাধ্যমে ঢুকতেছে, যেগুলো থেকে গভর্নমেন্ট পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, বিকজ ওরা তো এটা লুকানোর কোনো স্কোপ নাই, তাই না? তো এখানে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, আবার চাকরি যেখানে করতেছে সেখানে তো গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে। সো এখানে এমন না যে মানে আমি কিছু লোক বলে যে রিফিউজি কেন হচ্ছে, রিফিউজি দরকার আছে, বিকজ মানে আমরা সবাই সাহেব শুয়া হয়ে, কেউ লয়ার, কেউ ডাক্তার, কেউ ইমিগ্রেশন কনসালটেন্ট হয়ে তো হইলে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করবে কে, ফিশারিতে কাজ করবে কে, মাংস কাটার দোকানে কাজ করবে কে? তো উই নিড এভরিবডি, তাই না? যার কারণে মানে রেফিউজি যে মানে এখন বন্ধ করে দিচ্ছে, সেটাও ঠিক না, একটা মডারেট ওয়েতে মানে চলা উচিত। এই তো একবারই বললাম যে টুডু গভর্নমেন্টের এই প্রবলেমটার কারণে তো আসলে মানে প্রবলেম হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের একজন বড় ইকোনমিস্ট মানে কার্নি, তো উনি আসছেন, আমরা মানে সবাই আশাবাদী উনি ইমিগ্রেশনকেও একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, সবার জন্যই, স্টুডেন্ট, রেফিউজি, ওয়ার্কার, দেন বিজনেস, ইনোভেটিভ বিজনেস আইডিয়া না থাকলে, এরকম স্মার্ট পিপল যদি, এক্সপার্ট লোকজন যদি বিদেশ থেকে না আনা হয়, তাইলে এখানকার ইকোনমিক মুখ থুবড়ে পড়বে। গত বছর আপনি হয়তো জেনে থাকবেন, আমি স্টার্ট আপ ভিসা আল্লাহর মতো খুব ভালো করি। হ্যাঁ, আমি বেশ অনেকগুলো টিম করেছি, এখনো করতেছি, যদিও এখন ওটা খুব ক্রান্তিকাল যাচ্ছে, বিকজ গত বছরের 2024-এর 26th of April গভর্নমেন্ট তখন ছিল ইমিগ্রেশন মিনিস্টার ছিল হলো মার্ক, কি যেন ওর নাম, যাই হোক, ওই মার্ক কি করছে, ওই এটা ড্রাস্টিক্যালি মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, কারণ এই স্টার্ট আপ বিজনেস ভিসাটা যে কি অ্যাক্টর হচ্ছে আইআরসিসি, দেন ইনকিউবেটর, দেন দি লয়ার, রাইট? এই তিনটা কম্বিনেশন। এখন ইনকিউবেটরের অনেক বড় ভূমিকা, বিকজ দে ট্রেন দি ফরেন এক্সপার্ট পিপল টু গেট ইনটু দি কম্পিটেন্সি, তারপর তারা একটা লেটার অফ সাপোর্ট ইস্যু করে, সেটার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি। তারপরে এখানে অনেক মেকানিজম আছে, অনেক কাজ আমাদের করতে হয়। তো এইসব ইনোভেটিভ আইডিয়া নিয়ে লোকজন আসলে তো এখানকার ব্যবসাগুলো চাঙ্গা হবে। ওরা কি করছে যে প্রতিটি ইনকিউবেটরের আনলিমিটেড টিম নেওয়ার যে ছিল, ওইটাকে এমনভাবে কাট আপ করছে, সে আমি যত জানি প্রতিটা ইনকিউবেটর অ্যারাউন্ড 120 টিম করতো, এবং এক একটা টিমে 5 জন, কোনো টিমে হয়তো 3-4 জন, তো মনে করেন 5 জনের এক একটা টিমে এরকম 120 থেকে 130টা টিম করতো। সেখানে মার্ক এটাকে কি করলো, কেটে 10টাতে নিয়ে আসছে, যেখানে 120 সেখানে 10। সমস্ত ইনকিউবেটর গুলো মানে তাদের ডোর বন্ধ করে দিছে, কারণ তারা তাদের কর্মচারীর বেতন দিতে পারতেছে না। তাদের ডাইরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, তাদের
মানে প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম ম্যানেজার, প্রফেসর, লেকচার কারোই বেতন দিতে পারতেছে না, তারা ওরা ডোর শাটডাউন করে ফেলছে। স্যার অন্য প্রফেশন অন্য হ্যাঁ, তারা অন্যদিকে ডাইভিয়েট হয়ে গেছে। এখন পর্যন্ত সেটা করে নাই। সে বলছে, মার্ক বলছে যে এটা এই 2026 এর শেষ দিকে আবার আগের পর্যায়ে নিয়ে আসবে, কিন্তু এই 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 2 বছর আড়াই বছরে তো মানে ইনকিউবেটর গুলো বসে আছে, তাদের ডোর শাটডাউন হয়ে গেছে। মানে আপনার যেমন আইআরসিসির আপনার মেম্বার, হ্যাঁ আপনার তো আরসিআইসি তাদের প্রবলেম হয়েছে। যারা স্টার্ট আপ ভিসার উপর ডিপেন্ড ছিল তাদের ব্যবসা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমি প্রচুর টিম করতাম, এখন টিম সংখ্যা এতই কমে গেছে যে ইটস মিজারেবল কন্ডিশন। তো এই যে মানে পলিসি ইজ রিয়েলি ব্যাড। মার্ককে সমস্ত ইনকিউবেটররা মিটিং করে বলছে যে আপনি একটা কাজ করেন, আপনি অন্তত 10টা না আপনি 20টা করেন। বলছে তোমরা চুপ থাকো, আমি হচ্ছে পলিসি মেকার, আর তোমরা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করার, তো তোমরা কোনো কথা বলবো না। তো এখন কি হইলো, মানে ইমিগ্রেশন তো মুখ থুবড়ে পড়তেছে। তো এই জন্য এগুলো থেকে উত্তরণের খুব প্রয়োজন। এখন মার্ক কার্নি যে ইমিগ্রেশন মিনিস্টার করছে, আই মিন অ্যাপারেন্টলি শি ইজ গুড। ওনার যদি ব্যাকগ্রাউন্ড জানেন, উনি একজন লেবানিজ মহিলা, ছোটবেলা থেকে এই নোভা স্কশিয়াতে নোভা স্কশিয়ার প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন উনি। তো ওখানে কিছু সাকসেসফুল পাইলট প্রোগ্রামকে উনি পার্মানেন্ট প্রোগ্রামে করছে। সো ইট লুকস গুড, কিন্তু আমি এখনো বলবো না রিয়েলি শি ইজ গুড, কারণ আমি পার্লামেন্টে কিছু বক্তব্য শুনছি ওনার, শি কুডন্ট রেসপন্স ওয়েল। তাকে অপোজিট পার্টি কিছু কোশ্চেন করছিল, উনি খুব বিব্রত হয়ে গেছেন। ইউ হ্যাভ সিন রাইট? তো এই আর কি। তো এখন আমরা বাট হোপ ফর দি বেস্ট, আমরা আশা করি উনি ভালো করবেন, দেখা যাক এই আর কি। আমার মার্ক কার্নির প্রশ্ন ছিল, আমার বিল সুইটনিয়ার প্রশ্ন ছিল। আপনি চমৎকার ভাবে একবারই কথা বলেছেন এবং প্রত্যেকটাই সমসাময়িক এবং প্রত্যেকটাই আমাদের খুবই প্রয়োজন। এবং এখনকার সময়ে আপনি যে কথাগুলো বলেছেন, এটা প্রত্যেক দিন আমরা যেটা বলি, স্টার্টআপ ভিসা যারা ইনকিউবেটর, যারা এঞ্জেল প্রোগ্রাম যারা করতো, যারা ইনভেস্ট, যারা এটার জন্য যারা অনেক বড় অফিস নিয়ে বসে আছে, তারা সবাই এখন বিভ্রান্ত। তারা কিভাবে তাদের এমপ্লয়ি চালাবে, কিভাবে করবে। এট দ্য সেম টাইম আমরা যারা প্রফেশনাল আছি, আমরা এখন ক্লায়েন্ট নিতে পারি না। সো এখনকার এই মুহূর্তে কোন স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই কাইন্ড অফ ডিক্লাইন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন বলতে গেলে ওই প্রোগ্রাম, তবে আমি একটু কথা বলি ইফ ইউ পারমিট মি। সেটা হচ্ছে মানে বিজনেস ইমিগ্রেশন নিয়েই। যেমন দেখেন, বিজনেস ইমিগ্রেশনে অন্টারিও এন্টারপ্রেনার ক্যাটাগরি কিন্তু বন্ধ করে দিচ্ছে আপনি, ইফ ইউ নো ইট। তো ডিসেম্বরের 4 তারিখ থেকে এটা বন্ধ করে দিছে। এখন ইয়ে আছে, ওপেন আছে ব্রিটিশ কলাম্বিয়া, নোভা স্কশিয়া, আলবার্টা, বাট ম্যানিটোবা অ্যান্ড সাসকাচুয়ানে যেগুলো আছে ওরা একটু মানে পয়সা বেশি লাগে। বাট এখন সবচেয়ে ভালো ব্রিটিশ কলাম্বিয়াতে এন্টারপ্রেনার প্রোগ্রাম আছে। যারা একটু দূরে, আই মিন ছোট শহরে ব্যবসা কিনবে বা ব্যবসা ক্রিয়েট করবে, তাদের জন্য $100,000 অনলি। হ্যাঁ, আর নোভা স্কশিয়াতে আছে 150,000 অ্যান্ড রিমোট এরিয়াতে 100,000। তো এখানে একটা মানে ইয়ে আছে, কাজ করার কিছু ইয়ে আছে অনেকেই। কারণ আসলে আপনি দেখবেন কিন্তু অনেকেই কিন্তু এখন আবার টরন্টো থাকতেও চায় না। কেন টরন্টো থাকতে চায় না? মানে লোক বেশি হয়ে গেছে, গ্যাদারিং, many people don't like. একটা ইন্টারাপ্ট করে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি এই প্রোগ্রামগুলো করার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা, বা ওনারা আপনার কাছে যাবে কিনা। সো আমিও প্রফেশনাল, অবশ্যই আমাদের অনেক প্রফেশনাল দরকার, আমাদের একজন দুজন দিয়ে হবে না, আমাদের বেশি স্পেশালিস্ট। বিকজ আমি যেমন যেটা বললাম স্টার্টআপ ভিসার ব্যাপারটা, স্টার্টআপ ভিসা যদিও মানে অবস্থা মানে অনেক খারাপ কম্পেয়ার টু 1 year ago, বাট স্টিল আমি ইনশাআল্লাহ ভালো একটা পজিশনে আছি। বাইরের ইয়াগুলো করবেন কিনা, তাইলে আমাদের অডিয়েন্স বা দর্শক আছেন, in terms of
ইনকিউবেটর আমাদের একটা মানে একটা ভালো পজিশনে আমরা আছি। আমি এখনো যেমন আমি এখন একটা মেডিকেল টিম করছি, হ্যাঁ, 5 জন ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তারের একটা মেডিকেল টিম করছি এরকম। মানে আমি করতেছি, মোট কথা ইট ডিপেন্ড অন হাউ ইউ আর ইন্টিগ্রেটেড উইথ দি ইনকিউবেটরস, এবং ইনকিউবেটররা আপনাকে কতটা ট্রাস্ট করে, আপনাকে কতটা মানে কম্পিটেন্ট লয়ার মনে করে সেটার উপরে ডিপেন্ড করে, তার উপরে এই আর কি। আই মিন, এবং খুব ভালো ইনকিউবেটর এর কাছে যেতে হবে। এখন অনেক ইনকিউবেটর আছে যাদের হয়তো মূল্যায়নটা একটু কম হয় কম্পারেটিভলি, মানে অন্যদের তুলনায় আইআরসিসির কাছে। তো সেরকম ইনকিউবেটরও আপনার খুঁজতে হবে। আর আমরা ইনশাল্লাহ আপনার সাথে আমি কাজ করব, যদিও I mean immigration is not really is not really my my practice area, but আমি ওই যে স্টার্টআপ ভিসাটা ধরে রাখছি, ওইটা আমি করি। এবং এট দ্য সেম টাইম যে বিজনেস ইমিগ্রেশন, যেটা আপনি বিজনেস ইমিগ্রেশনের ক্লায়েন্ট থাকলে আমরা একত্রে কাজ করব। ইউ অ্যাডভাইস মি, আই উইল অ্যাডভাইস ইউ, অ্যান্ড you know we'll work together. জি, আপনি চমৎকার কথা বলেছেন। আসলে আমাদের প্রতিটা জিনিস আমাদের জানা দরকার। আমাদের যারা দর্শক আছেন, সো এভরিডে আমরা প্রত্যেকই কল পাই যে আপনি যেটা বলেছেন যে স্টার্টআপ ভিসা, এটা আসলে অ্যাজ এ প্রফেশনাল আমাদের করার কিছুই নেই। কারণ গভর্নমেন্ট যদি আমাদের কোটা ওরা লো করে দেয়, এখন 10টা আছে, এখন অনেক ইনকিউবেটর, অনেক অ্যাডজাস্ট প্রোগ্রামগুলো আর করতে চায় না। আপনি বুঝতে পারছেন, আপনি যদি 130টা টিম থেকে যদি আপনি 10টা নিয়ে আসেন, তার মানে কি, তার মানে আপনি 100 থেকে নিয়ে আসছেন এটাকে 7%, 6 to 7%। এইটা কি একটা পলিসি হলো? না। সো ইটস রিয়েলি মিজারেবল। আই মিন, এই যে ইমিগ্রেশন মিনিস্টার, উনি এখন নাই, ওনাকে বাদ দিয়ে দিয়েছেন। তো আশা করি আমাদের এখনকার ইমিগ্রেশন মিনিস্টার, ওনার নাম হচ্ছে কি লিনা দিয়া সামথিং। তো যাই হোক, আশা করব আমাদের নতুন ইমিগ্রেশন মিনিস্টার সবার জন্য কাজ করবেন, নট অনলি ফর রেফিউজি অর বিদেশি, সবার জন্য উনি সমভাবে কাজ করবেন, এবং যাতে করে কানাডার ইকোনমি উত্তর আরো গ্রো করে। কারণ হচ্ছে যে মানে আমেরিকার যেই মানে ট্রেড ওয়ার, এটা তো আমরা সিরিয়াসলি এফেক্টেড। আমাদের এখানে প্রচুর পরিমাণ লে অফ হচ্ছে, তারপরে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করি একজন ইকোনমিস্ট হিসেবে কার্নি মানে আমাদের ইকোনমির হাল ধরবেন, এবং যদি ট্রাম্পের সাথে আমরা একটা নেগোসিয়েশন আসতে পারি, আমার মনে হয় উই অলওয়েজ হোপ ফর দি বেস্ট। কারণ আমাদের মানে হোপটা হচ্ছে, মানে হোপ জিনিসটা কোরআন থেকে আসছে। আপনি সূরা আদ-দুহা, রাইট, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন যে 6 মাস যাবত কোনো ওহী আসতেছে না, তখন হঠাৎ করে আল্লাহর কাছ থেকে ওহী আসছে, হে মুহাম্মদ, তুমি ভেঙে পড়ো না, তুমি ডিপ্রেসড হও না, মানে তুমি মানে আল্লাহ তোমার সাথে আছেন। তো হাউএভার আমি অসবে গেলাম না, বাট থ্যাংক ইউ শামস ভাই। আপনার কোরআনের ওহীর মতো আমরাও আশাবাদী। আমাদের উপরে, আমাদের এই কানাডা পৃথিবীর 1 নম্বর দেশ, এটা আমরা আবার ওইভাবে ফিরে আসব। আমাদের যেই ইনভেস্টর, আমাদের স্টার্টআপ ভিসা, আমাদের এন্টারপ্রেনার, আমাদের স্কিল ওয়ার্কার প্রোগ্রাম লোকজন আসবে, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে, আমাদের কানাডাকে আরো সমৃদ্ধ করবে। আমাদের এখানে যারা আছেন তারাও কাজ পাবে, আমরা বাইরের লোকও আসবে, আমাদের ব্যালেন্স একটা টিম আমরা করব। আমাদের 1000 মাইল জমি পড়ে আছে, আমাদের ইউএস কে আমাদের ফলো করা উচিত, যেটা আমি অ্যাজ এ প্রফেশনাল আমি মনে করি দুবাইয়ের মতো ছোট জায়গাতে ওরা অনেক ভালো করেছে, কিন্তু আমরা কানাডাতে আমরা ওইভাবে পারছি না। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা যাওয়ার আগে আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে অতি সংক্ষেপে কিছু বলেন। আমি রিপিট করব, রেফিউজি ক্লেইমেন্ট যারা আছেন তারা যাতে করে তাদের অধিকারগুলো জেনে নেন,
হ্যাঁ, তো এই মোটামুটি ছোট একটা বই আছে তাদের অধিকারের উপরে, সেগুলা মুরাদ ভাইয়ের কাছ থেকে পাবেন। আর অ্যাট দি সেম টাইম আমি আবারও বলছি, যারা উবার করেন, উবার ইট করেন, মানে বাইকে বা মোটরসাইকেলে, সবাই আপনারা ইন্স্যুরেন্স করে নেবেন। এটা আপনাদেরকে লাইফ লং প্রোটেকশন দিবে। আর অ্যাট দি সেম টাইম আমি আরেকটা কথা না বললেই নয়, যদিও এটা অনেকের কাছে ভালো লাগবে না, সেটা হচ্ছে যে আমি রেফিউজি ক্লেইমেন্ট হতে আরম্ভ করে তাদের সাথে যারা জড়িত বা যারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই বলছি, আপনারা রেফিউজি ক্লেম করার জন্য কোনোদিনও কখনো কোনো অবস্থাতেই কোনো আনঅথরাইজড পার্সনের কাছে যাবেন না। এই আনঅথরাইজড প্র্যাকটিস এখানে প্রচুর চলছে। আমি যদিও এগুলো আমার আসলে বিষয় না, বাট আমি শুনি ইটস ভেরি 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 স্যাড ফর আওয়ার কমিউনিটি, যে এখানে অনেক লোক আমি বলবো যে যাদের কোনো প্র্যাকটিসিং লাইসেন্স নাই, যারা আনঅথরাইজড রাস্তায় দাঁড়ায়, যারা মানে রেফিউজি ছেলে মানে অর্থাৎ লোকজনকে নিয়ে তারা লয়ার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। প্রথমত টাকা নেওয়াটা অন্যায়, এবং দিস ইজ অ্যান্টি মানে অ্যান্টি ল, অ্যান্টি রুল, ইমিগ্রেশন রুল প্লাস ক্রিমিনাল ল, সব কিছুই মানে, এবং ইটস এ ফ্রড, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সো এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এবং ফর এভরিবডিজ কাইন্ড ইনফরমেশন, এগুলো খুব শীঘ্রই কিন্তু এই একটা অ্যাকশন কিন্তু শুরু হবে। সো যারা এভাবে আনঅথরাইজ পার্সনের কাছে গেছেন, তাদের তো সমস্যা হবেই, আর আনঅথরাইজ পার্সনের সমস্যা হবে, দ্যাট অ্যাকচুয়ালি আমরা বলতে চাই না। যারা করে তারা বুঝবে তারা কোন লতে কোন অধিকারে এগুলো করছেন। আর আপনাদের রেফিউজি ক্লেম এদেরকে বলবো আমি, যে আপনারা এখনও সময় আছে, যদি কোনো আনঅথরাইজড পার্সনের কাছে যান, এখনও আপনারা ব্যাক করে ওনার মতো আরও যারা অথরাইজ পার্সন আছে, কনসালটেন্ট আছে বা ইমিগ্রেশন লয়ার আছে, তাদের কাছে যান। এবং আমি আরেকটা কথা বলবো, এটা যদিও অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে অনেক ভালো লয়ার আছে, অনেক ইমিগ্রেশন লয়ার আছে ভালো, ইমিগ্রেশন কনসালটেন্ট আছে ভালো। আপনারা তাদের কাছে যান, আপনারা হোয়াইট লয়ার কাছে যাবেন না। অন্তত স্পেশালি আমি বলবো রেফিউজি কেসের জন্য যাবেন না, এই কারণে যে রেফিউজি কেসটা হচ্ছে আমাদের মানে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক মানে পটগুলো তুলে ধরতে হয়। আজকে আমি, মুরাদ ভাই এবং আমাদের আরেকজন আরসিআইসির কাছে যদি আপনি যান, সে বাংলাদেশের রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক পটগুলি তুলে ধরতে পারবে, এবং সে তার নখদর্পণে আছে, সে চোখ বুঝে বলতে পারবে, হ্যাঁ ওই সাতকানিয়া অমুক জেলার অমুক উপজেলার ওই জায়গায় এই গ্রামটা, আমরা চোখ বুঝে এটা বলতে পারবো, এবং এভরিহার ইন কান্ট্রি। কিন্তু একটা সাদা লয়ারকে তাকে রিসার্চ করতে হবে 3 দিন ধরে এই গ্রামটা কোন জায়গায়। সো আমার মনে হয় দিস ইজ ভেরি ব্যাড আইডিয়া টু গো টু এ হোয়াইট লয়ার ফর রেফিউজি ক্লেম। আপনারা একজন বাংলাদেশি একজন কম্পিটেন্ট মানুষ ধরেন, একজন কম্পিটেন্ট প্রফেশনাল ধরেন, এবং আপনারা আনঅথরাইজড পার্সন, আনঅথরাইজড প্র্যাকটিস যারা করে তাদেরকে বাদ দিয়ে অথরাইজড পাবলিক মানে পিপলের কাছে আসেন। থ্যাংক ইউ সো মাচ। ব্যারিস্টার শামসুদ্দিন চমৎকারভাবে উনি বিভিন্ন ব্যাপারে ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, লিটিগেশন এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড উনি ব্যাখ্যা করেছেন, আমরা ওখান থেকে অনেক কিছু শেখার আছে। ওনার যে এক্সপিরিয়েন্স এবং ওনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা সবাই শেয়ার করব, আমাদের জীবনে কাজে লাগাবো। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠান সার্থক হবে। সবাইকে আবার ধন্যবাদ।